Good morning to everyone. Today we are going to learn something more about the gases. In last class, we have started or we have learned about the kinetic molecular theory, and also we have derived the formula PV equal 1/3 NMC square. So that is directly related to the kinetic molecular theory. So today we will be learning little bit similar but something different also regarding the ideal gas and also the real gas. So from the kinetic molecular theory, we have learned the PV equal 1/3 NMC square, and today we will be calculating the kinetic energy of the gas molecule using that formula or PV equal 1/3 NMC square. So ওই ফর্মুলাটাকে ইউজ করে আমরা গ্যাসের কাইনেটিক এনার্জি বের করব। তারপরে আমরা শিখব রিয়েল গ্যাস সম্পর্কে, কারণ আমরা এতদিন যা শিখেছি যে অথবা ওই কাইনেটিক মলিকুলার থিওরি যা পড়েছি সেখানে আমরা পড়েছি বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস, যেটা আসলে একটা ইমাজিনারি আইডিয়া। বাস্তবে কিন্তু আইডিয়াল গ্যাস বলে কিছু নেই। তো এটা আমরা শুধু কনসিডার করি যে এই প্রপার্টি যদি থাকে কোনো একটা গ্যাসের, তাহলে সেই গ্যাসটাকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে চিন্তা করি এবং সেই ক্ষেত্রে এই ফর্মুলাগুলো পারফেক্টলি কাজ করবে। বাট ইন রিয়ালিটি দ্যাট ইজ অ্যান ইমাজিনারি কনসেপ্ট। সো সেই ক্ষেত্রে আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কি হয় সেগুলো পড়বো। আর তারপরে আমাদের আছে কি, এই যে ওই আইডিয়াল গ্যাসের সমীকরণগুলো, মানে প্রেসার, ভলিউম, তারপরে টেম্পারেচার, এর সাথে যে রিলেশনটা, সেই রিলেশনগুলো আমরা এখনো ভালো করে দেখিনি, তবে তোমরা আগে থেকে পড়েছো। তো সেইগুলো আমাদের এই মানে এই সিলেবাসে বা এই কোর্সের মধ্যে এত ভালো করে নেই। জাস্ট আমি সামান্য একটা দুইটা স্লাইড একটু দেখাবো, জাস্ট কিভাবে ফর্মুলাগুলো আমরা করতে পারি, ডিরাইভ করতে পারি, বা জাস্ট ফর্মুলাগুলো কি, গ্যাস সূত্র, গ্যাসের সূত্রগুলো, চাপের সূত্র, তারপরে বয়েলসের সূত্র, এরকম করে যে সূত্রগুলো আছে সেটা একটা দুইটা স্লাইডে দেখাবো। আর তারপরে আমরা দেখবো যে আমরা যে কাইনেটিক থিওরি বা কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস ইউজ করেছি, সেখানে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা, তাহলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, মানে সব গ্যাসকে যদি আমরা আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করি, আসলে কোনো গ্যাসই কিন্তু আইডিয়াল গ্যাস না, আমি যেটা বলেছি। তো সেক্ষেত্রে আমরা যেসব আইডিয়া কনসিডার করে নিছি গ্যাসের ক্ষেত্রে, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, সেখান থেকে বাস্তব গ্যাসের সাথে কিছু ডেভিয়েশন আছে। যে প্রপার্টি গুলো, যে প্রেসার বা ভলিউম এর কিছু পরিবর্তন আছে, বা ইন্টারেকশন, অ্যাট্রাকশন ফোর্স, এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো যদি আমরা কনসিডার করি, ডেভিয়েশন, সেই ডেভিয়েশনটাকে যদি কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়, সেই আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা রিয়েল গ্যাসের জন্য যেটা ডিরাইভ করব, সেইটাই আসলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তো সেইটা আমরা আজকে শেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। উই ক্যান ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুল। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে পিভি ইকুয়াল 1/3 NMC স্কয়ার। তাহলে এখন পিভি ইকুয়াল 1/3 NMC স্কয়ার, এই যে সমীকরণটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি, এখানে ছিল পিভি ইকুয়াল 1/3 NMC স্কয়ার। তাহলে এই যে সমীকরণ, এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আবার জানি কি, অবশ্য আদর্শ গ্যাসের সমীকরণটা যদি আমি একটু আগে থেকে দেখাই নিতাম তো সেক্ষেত্রে ভালো হতো। যে তোমরা তারপরে জানো পিভি ইকুয়াল এনআরটি, আমরা সবাই জানি যে পিভি ইকুয়াল এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানি, পিভি ইকুয়াল এনআরটি, এটাও জানি, আবার জানি কি পিভি ইকুয়াল 1/3 NMC স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, 1/3 NMC স্কয়ার ইকুয়াল এনআরটি। তাহলে দুইটা ইকুয়েশন, দুইটাই যদি লেফট সাইড পিভি হয়, তাহলে রাইট সাইড দুইটা আমরা সমান লিখতে পারবো। সো উই ক্যান রাইট ডাউন 1/3 NMC স্কয়ার ইকুয়াল এনআরটি। তো এই যদি হলো, সেক্ষেত্রে এখন এই ইকুয়েশন থেকে আমি একটা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমি বের করি। তাহলে এখানে এমসি স্কয়ারটা আমি একটু লেফট সাইডে রাখি, তাহলে বাকি যে টার্মটা, তাহলে কি হবে, এইখানে আছে 1/3, তাহলে এই পাশে আসলে 3 মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 3, আর এখানে আছে কি এনআরটি যা ছিল, তাহলে 3 এনআরটি, আর এইখানে আছে ক্যাপিটাল এন, তাহলে এই এনটা তখন নিচে চলে গেল। তাহলে আলটিমেটলি এমসি স্কয়ার ইকুয়াল 3 এনআরটি ডিভাইড বাই ক্যাপিটাল এন।
তাহলে এখন দুই সাইডেই যদি আমরা ইকুয়েশনটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হাফ mc স্কয়ার ইকুয়াল 3/2 nRT ডিভাইড বাই ক্যাপিটাল N। সো তাহলে সেক্ষেত্রে দুই পাশে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো অথবা 2 দিয়ে ডিভাইড করলাম। তো এখন আমরা জানি কি, যে কোনো একটা বস্তুর আমরা বিষয়ের কাইনেটিক এনার্জির সূত্র, কাইনেটিক এনার্জির সূত্রটা কি, হাফ mv স্কয়ার, তাই না? হাফ mv স্কয়ার মানে হলো কি হাফ মাল্টিপ্লাইড বাই মাস এন্ড দেন ভি, ভি হলো ভেলোসিটি। তাহলে এখানে যদি আমরা একটা মলিকুলের কথা বলি, তাহলে হাফ mv স্কয়ার মানে হলো অর হাফ mc স্কয়ার। এই যে হাফ mc স্কয়ার, দিস ইজ দ্য value of kinetic energy of a molecule, because this is the mass of a molecule and c is the velocity of the molecule. So তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি যেটাকে আমরা বলি, তাহলে 1/2 mc স্কয়ার অথবা হাফ mc স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল। তাহলে মলিকুলার কাইনেটিক এনার্জি ইকুয়াল 3nr, তাহলে 3nr তারপরে ডিভাইড বাই 2n। আমরা এটাকে একটু ই করে নিচ্ছি, অর্গানাইজ করে, যে এই টিটাকে আমি একটু বাইরে রাখলাম, আর এখানে দেখো 3 একটা কনস্ট্যান্ট নাম্বার, তারপরে 2 দিস ইজ অলসো এ কনস্ট্যান্ট নাম্বার, তারপরে n সেটাও একটা কনস্ট্যান্ট নাম্বার, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, তাহলে আর এই যে ক্যাপিটাল N দ্যাট ইজ অলসো কনস্ট্যান্ট নাম্বার। তো এই যদি হয় অবস্থা, তাহলে এখানে যত রাইট সাইডে যতগুলো টার্ম পেয়েছি, শুধুমাত্র ক্যাপিটাল টি দ্যাট মিন্স টেম্পারেচার, এই টেম্পারেচারটা বাদ দিয়ে আর বাকি যে টার্মটা আছে পুরো টার্মটাই একটা কনস্ট্যান্ট টার্ম। যদি কনস্ট্যান্ট টার্ম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি কি, এই কাইনেটিক এনার্জি অফ মলিকুল ইকুয়াল দিস ইজ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার। সো কনস্ট্যান্টটাকে আমি কে দিয়ে এক্সপ্রেস করলাম, তুমি কনস্ট্যান্ট যে কোনো কিছু লিখতে পারো, জাস্ট কনস্ট্যান্টও লিখতে পারো। তো সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইকুয়াল কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই টি। সো যদি আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে তুলে দিতে চাই, তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু টি। তার মানে কি, যে কোনো একটা মলিকুলের কাইনেটিক এনার্জিটা মানে হলো যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার অর অ্যাবসলিউট টেম্পারেচার। তার মানে কোনো একটা মলিকুলের টেম্পারেচার যত বেশি হবে, তার কাইনেটিক এনার্জি তত বেশি হবে। সো দ্য কাইনেটিক এনার্জি of a gas molecule is directly proportional to the absolute temperature of the gas. তাহলে সোজা কথায় আমরা যদি কোনো বস্তুর তাপমাত্রা জানি, তাহলে সেখান থেকে তার কাইনেটিক এনার্জিটা আইডিয়া করতে পারবো, যে যে বস্তুর তাপমাত্রা যত বেশি বা অ্যাবসলিউট তাপমাত্রা যত বেশি, তার কাইনেটিক এনার্জি তত বেশি হবে। সো এই হলো আমাদের কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুল। তো যদি কাইনেটিক এনার্জি বের করতে বলে, তাহলে কি লিখবা, কাইনেটিক এনার্জি ইকুয়াল 3, এই ফর্মুলাটা 3nRT ডিভাইড বাই 2n অথবা 3/2 nRT ডিভাইড বাই n। তাহলে এইভাবে ফর্মুলাটা আমরা লিখতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি, তোমার যেটা সুবিধা হয়। কিন্তু যদি আইডিয়া করতে বলে যে একটা মলিকুলের দুইটা মলিকুল আছে, দুইটা মলিকুলের মধ্যে একটা মলিকুলের টেম্পারেচার লো আর একটা হাই, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি কার বেশি হবে, যার টেম্পারেচার হাই তার কাইনেটিক এনার্জি বেশি হবে। So this is a very simple idea. So the kinetic energy of a molecule is directly proportional to the temperature. তার মানে যার টেম্পারেচার যত বেশি, তার কাইনেটিক এনার্জি তত বেশি। ওকে, তাই এখন আমরা একটু দেখি রিয়েল গ্যাস সম্পর্কে আমরা জানি। আমরা এইগুলো আইডিয়াল গ্যাস সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়েছি, সেগুলো আমরা ওই যে মলিকুলার কাইনেটিক মলিকুলার থিওরির মধ্যে এক্সপ্লেইন করেছি। তো এখন রিয়েল গ্যাসের ক্ষেত্রে particles in real gas have their own volume। আমরা কাইনেটিক মলিকুলার থিওরি যখন ডিসকাস করেছি, তখন বলেছি কি, যে এই যে গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার পার্টিকেল গুলোর ভলিউম একদম নেগলিজিবল। মানে কি, যে আসলে কোনো একটা কন্টেইনারে যদি কোনো একটা গ্যাস রাখা হয় আইডিয়াল গ্যাস, তাহলে সেক্ষেত্রে ওই কন্টেইনারের ভলিউমের রেসপেক্টে প্রত্যেকটা মলিকুলের ভলিউম একদমই নেগলিজিবল অর ক্লোজ টু জিরো। মানে একটা সাপেক্ষে আর একটা যদি চিন্তা করা হয়, বাট অ্যাকচুয়ালি সবসময় যে এই মলিকুলগুলো, তাহলে মানে কি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরেছি
যে এই যে গ্যাসের পার্টিকেল গুলো অথবা গ্যাসের মলিকুল গুলো এর কোনো আয়তন নাই, এটা নরমালি ধরা হয় বা নেগলিজিবল, বাট ইন রিয়ালি দে হ্যাভ সাম ভলিউম। কারণ তুমি যদি কোনো ভলিউম না থাকে কোনো একটা গ্যাসে, এই যে যে আমরা এইগুলো মানে বিভিন্ন রান্নার জন্য গ্যাসের সিলিন্ডারে গ্যাস কিনে নিয়ে আসি, তো সেখানে 12 লিটার 12 লিটার একটা সিলিন্ডার, ওইটার যদি কোনো ভলিউম না থাকবে তাহলে সেক্ষেত্রে ওই সিলিন্ডারের মধ্যে ওই 12 লিটার যে গ্যাস আছে সেই গ্যাসটা তুমি চাইলে এই 1 লিটারের বোতলের মধ্যেও ঢুকাতে পারো যদি না থাকতো, কিন্তু বাস্তবে কিন্তু এটা সম্ভব হয় না। কারণ কি, এর মিনিমাম একটা ভলিউম আছে, যে কারণে তুমি কম্প্রেস করতে 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 এমন একটা অবস্থায় আসবে যে তখন সেটার গ্যাস থাকবে না, তখন সেটা আইদার লিকুইড অথবা সলিড হয়ে যাবে। সেক্ষেত্রে ওর একটা মিনিমাম ভলিউম আছে বলেই বাস্তব ক্ষেত্রে মানে ইন রিয়ালিটি দে হ্যাভ সাম ভলিউম, সো দ্যাট ইউ ক্যান নট নেগলেক্ট দ্য ভলিউম, যে এর ভলিউম আছে। যদি ভলিউম না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা বড় অনেক বেশি অ্যামাউন্টের গ্যাস ছোট একটা কন্টেইনার অথবা ছোট একটা অল্প একটু গ্যাস বড় একটা কন্টেইনার রাখলেও একই রকমের ক্যারেক্টারিস্টিক শো করতো, কিন্তু বাস্তবে এটা করে না। আচ্ছা, তার মানে রিয়েল গ্যাসেস হ্যাভ দেয়ার ওন ভলিউম অর পার্টিকেলস, যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলো হ্যাভ দেয়ার ওন ভলিউম। তারপরে কি, অ্যাট্রাক্ট ইচ আদার। আমরা কনসিডার করেছি বাস্তব গ্যাসের সরি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে এই গ্যাসগুলো গ্যাসের মলিকুল গুলো একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে না। তো সেই ক্ষেত্রে যদি একটা মলিকুল আর একটা মলিকুলকে অ্যাট্রাক্ট না করবে তাহলে আমরা কখনোই এই গ্যাস মলিকুল গুলোকে লিকুইড বা সলিড হিসেবে কনভার্ট করতে পারতাম না। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি যে তাহলে বাস্তব আইডিয়াল গ্যাসের জন্য আমরা ধরে নিয়েছি যে এই মলিকুল গুলো বা পার্টিকেল গুলো একটা আরেকটাকে কোনো অ্যাট্রাক্ট করে না বা রিপালসও করে না। তো সেক্ষেত্রে এই যে যে আইডিয়াটা, এটাও একটা মানে ভুল, বাস্তবে আসলে ভুল না। আসলে আমরা যদি বলি ইমাজিনারি কনসেপ্ট, ইমাজিনারি সেক্ষেত্রে আমরা যেভাবেই চিন্তা করি না কোনো দ্যাটস ওকে, বাট ইন রিয়ালিটি বাস্তবে যখন আমরা দেখি যে আসলে প্রত্যেকটা গ্যাস মলিকুল তার নিয়ার বাই যে মলিকুল গুলো আছে তার মধ্যে খুব লুজলি হলেও there are some interaction or attraction between them, so that we can compress it to make it liquid or to convert into solid. তার মানে যদি এর ভিতরে কোনো আকর্ষণ শক্তি না থাকতো তাহলে দুইটা মলিকুলকে আমরা কখনোই পাশাপাশি রাখতে পারতাম না বা কখনোই তাদেরকে লিকুইড বা সলিডে কনভার্ট করা সম্ভব হতো না। কিন্তু মোস্ট অফ দা গ্যাস ইন দা ইউনিভার্স, যত রকমের গ্যাস আছে বাস্তবে বলো, বাস্তবে যত গ্যাস আছে সব গ্যাসকেই কিন্তু লিকুইড বা সলিডে কনভার্ট করা যায়। ইভেন এই যে আমরা নাইট্রোজেনের কথা বলছি, নাইট্রোজেন, তাহলে এই যে নাইট্রোজেন মলিকুল, এই নাইট্রোজেন মলিকুল গুলো আমরা লিকুইড করতে পারি, কারণ লিকুইড নাইট্রোজেন আমি বহুত ব্যবহার করেছি। তাহলে এই যে নাইট্রোজেন আমাদের এনভায়রনমেন্টে আছে, এটাকে আমরা লিকুইড, যে কোনো মলিকুল যে কোনো ধরনের গ্যাসকে কিন্তু লিকুইড করা সম্ভব, এবং সেটা এদের মধ্যে আকর্ষণ শক্তি থাকার কারণেই সম্ভব হয়। যদি আকর্ষণ শক্তি না থাকতো তাহলে এটা আমরা করতে পারতাম না। ওকে, দেন গ্যাস বিহেভিয়ার ইজ মোস্ট আইডিয়াল। এখন এই যে রিয়েল গ্যাস, এই রিয়েল গ্যাসগুলো কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে? যদি গ্যাসের ভলিউম অর অনেক বেশি হয়, অল্প একটু গ্যাস মানে যখন এর প্রেসারটা খুব কম হবে, মানে মানে আমরা এই যে রান্নার জন্য যে গ্যাস নিয়ে আসলাম এত একটা কন্টেইনারের মধ্যে 12 লিটার, তো তাহলে এই যে 12 লিটার বা 12 কেজি যাই বলি না কেন, তো সেক্ষেত্রে এর যে গ্যাসের প্রেসার খুব হাই প্রেসার থাকে। কিন্তু এই প্রেসারের ক্ষেত্রে আমরা এই যে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে না। যদি কোনো একটা রিয়েল গ্যাসকে আমরা এর প্রেসার খুব কম হয়, তার মানে একটা বড় একটা কন্টেইনারে অল্প একটু গ্যাস যদি থাকে, তার মানে অল দা মলিকুলস আর ডিস্ট্রিবিউটেড এভরিহোয়ার ইকুয়ালি, এরকম যদি হয়। ইভেন তারপরে আরো আছে কি, এট হাই টেম্পারেচার। যে হাই টেম্পারেচার মানে কি, আমরা একটু আগে দেখলাম যে হাই টেম্পারেচারে কি হয়, তার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হয়। তো কাইনেটিক এনার্জি যদি বেশি হয় তার মানে কি, যে মলিকুল গুলো খুব দ্রুত ছোটাছুটি করবে।
তাহলে ছোটাছুটি করার জন্য যদি স্পেস না থাকে তাহলে সেক্ষেত্রে ছোটাছুটি করতে পারবে না। তো তার মানে কি, যে বড় একটা কন্টেইনার তার ভিতরে অল্প কিছু মলিকুল, তার মানে সেই যদি অবস্থা হয় সেক্ষেত্রে যদি খুব হাই টেম্পারেচার দেওয়া হয় সেক্ষেত্রে এই মলিকুল গুলো খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে বা কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হবে। সো দ্যাট ইন দ্যাট কেস দ্য রিয়েল গ্যাস ক্যান বি কনসিডার্ড অ্যাজ আইডিয়াল গ্যাস, অথবা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করতে পারে at low pressure and high temperature। আর কি আছে, in non polar atoms or molecules। আচ্ছা, এইটা একটা জিনিস যে আমরা বাস্তব আইডিয়াল গ্যাসের জন্য বলেছি কি, যে these molecules or particles do not attract or repel each other, মানে এই মলিকুল গুলো একটা আর একটাকে আকর্ষণও করে না বা বিকর্ষণও করে না এরকম করে, বা এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শক্তি একদম নাই। কিন্তু আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে বলেছি যে এগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ সবই থাকে। তো এখন যদি আমরা রিয়েল গ্যাসটাকে এরকম করে নন পোলার অ্যাটম কনসিডার করি, নন পোলার অ্যাটম মানে যেগুলো যদি হাইড্রোজেন আর ক্লোরিন অথবা মানে ক্লোরিন এবং ফ্লোরিন এরকম করে যদি দুইটা গ্যাস থাকে, তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেকটা বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি বেশি থাকে, যখন দুইটা অ্যাটম যুক্ত হবে, তো তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি কম মানে অনেক বেশি হয়, একটার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, তোমরা ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে জানো তো, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি কি কেউ বলতে পারবা? নো স্যার। ইলেকট্রন তাহলে বাংলায় বললে হবে, ইলেকট্রন আসক্তি কাকে বলে? জি স্যার। ইলেকট্রন আসক্তি বলতে পারো? তোর মাথায় আসছে না। মাথায় আসছে না, তাহলে তো মানে কেমিস্ট্রি একদম ভুলে খেয়ে ফেলছো। তো ইলেকট্রন আসক্তি হলো কি, একটা ইলেকট্রন যদি কোনো একটা অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটাকেই বলা হবে ইলেকট্রন আসক্তি। মানে একটা অ্যাটম একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে, যেমন ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের আউটারমোস্ট শেলে ইলেকট্রন আছে 7টা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই যে 7টা ইলেকট্রন থাকলে এখন ওর যদি স্টেবল কনফিগারেশন অর্জন করতে হয় তাহলে কি হবে, আর একটা ইলেকট্রন দরকার। কারণ আমরা জানি যে ইনার্ট গ্যাসের কনফিগারেশন শুধুমাত্র হিলিয়াম বাদে আর বাকি যতগুলো ইনার্ট গ্যাস আছে প্রত্যেকটার আউটারমোস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকে। তাহলে কোনো একটা অ্যাটম যদি এই 2টা অথবা 8টা ইলেকট্রন থাকে আউটারমোস্ট শেলে, দেন ইট ক্যান বি ভেরি স্টেবিলাইজড। তাহলে সেই ক্ষেত্রে ক্লোরিনের কথা বলেছি, তার আউটারমোস্ট শেলে ইলেকট্রন আছে 7টা। সো if it can gain 1 electron then it can be stabilized। সো সেই কারণে কি হয়, যে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে। তাহলে এই যে পরিমাণ এনার্জি রিলিজ করলো এটাই হলো ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন নেগেটিভিটিটা কি? ইলেকট্রন নেগেটিভিটি হলো যে যখন দুইটা নন মেটাল অ্যাটম অথবা দুইটা অ্যাটমের কথা বলি, যখন দুইটা অ্যাটম যখন বন্ধন গঠন করে তখন শেয়ার করে ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডের কথা বলো, কোভ্যালেন্ট বন্ড বললে সেক্ষেত্রে কি হয়, ওয়াটার মলিকুলের কথা যদি চিন্তা করো, ওয়াটার মলিকুলের হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2 বা 2.1, আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 3.5। এখন এই যে মানে কে কত নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নিতে পারবে তার মেজারমেন্টটাই হলো ইলেকট্রোনেগেটিভিটি। যে কোনো একটা অ্যাটম যখন, এই যে ওয়াটারের কথা বলেছি, ওয়াটার মলিকুল কিভাবে গঠিত হয়, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এই সমযোজী বন্ধন হলে সেক্ষেত্রে এই অক্সিজেনের যে শক্তি এবং হাইড্রোজেনের যে শক্তি, দুইজনের শক্তি কিন্তু সমান নয়। তো সমান যদি না হয় তাহলে এই শেয়ার করা ইলেকট্রন হাইড্রোজেনের দিকে একটু কম থাকে, অক্সিজেনের দিকে একটু বেশি থাকে, কারণ অক্সিজেনের আকর্ষণ শক্তিটা একটু বেশি। কারণ আমি বলেছি ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু অফ অক্সিজেন ইজ 3.5 আর হাইড্রোজেন হলো 2.1। তাহলে সেক্ষেত্রে শেয়ার করা ইলেকট্রন যার দিকে বেশি থাকবে তাহলে ইলেকট্রনটা বেশি সময় ধরে ওই অ্যাটমের কাছে থাকবে, তাহলে অক্সিজেন। তাহলে অক্সিজেনের তখন কি হবে,
একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর ওই হাইড্রোজেনের যে ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে পার্শিয়াল একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে এই যে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হলো, এইটাকে বলা হয় পোলারিটি বা মেরুকরণ। তাহলে এই যে পোলারিটি বা মেরুকরণ হলো, তাহলে কোন মলিকুল, গ্যাস মলিকুল যদি এরকম হয় যে যদি পোলার হয়, সেক্ষেত্রে সেটা সহজে কি হয়, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ এরকম যদি থাকে কোনো গ্যাস মলিকুল, তাহলে তারা কি করবে, খুব সহজেই অন্য আর একটা মলিকুলের সাথে আকর্ষণ সৃষ্টি করবে। যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, এটা আমরা সবসময় জানি। তাহলে যদি আমাদের এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বা রিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি পোলার কোনো গ্যাস মলিকুল নেওয়া হয় অথবা পোলার অ্যাটম নেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, এই পোলার, দ্যাট মিন্স পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ, এই যে অ্যাটম গুলো তখন পাশাপাশি যদি আরেকটা পার্শিয়াল অপোজিট চার্জ থাকে, পার্শিয়াল পজিটিভের কাছে যদি পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যে ওই দুইটা মলিকুল পরস্পরকে আকর্ষণ করবে। সো আমরা চাচ্ছি কি যে এই রিয়েল গ্যাসগুলো যেন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, তার কন্ডিশনটা আমরা জানতেছি। তাহলে প্রথমে বলেছি কি, এক লো প্রেসার মানে যে মলিকুল গুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে এবং সেখানে খুব কম পার্টিকেল থাকবে, সেটা বললাম। হাই টেম্পারেচার, তার মানে হাই টেম্পারেচারে কি হবে, তার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হবে এবং মলিকুল গুলো খুব দ্রুত ছোটাছুটি করবে। তাহলে এই একটা গেল। তারপরে বললাম কি আরেকটা কন্ডিশন, যে ইন নন পোলার অ্যাটমস আর মলিকুলস, যদি এগুলো নন পোলার হয়, মানে এখন হাইড্রোজেন মলিকুলের কথা যদি বলো, শুধু হাইড্রোজেন মলিকুল অথবা নাইট্রোজেন মলিকুল, তাহলে দুইটা নাইট্রোজেন অ্যাটম যখন বন্ধন গঠন করে, তখন দুই বন্ধু এক্স্যাক্টলি, অথবা যদি বলি আমাদের বাসায় কারো কারো বাসায় টুইন বেবি হয় বা টুইন ভাই বোন থাকে, অথবা কেউ কেউ টুইন হতে পারে, তো সেই ক্ষেত্রে দুইজন দেখতে বা মানে চেহারা, এভরিথিং, সাইজ, শেপ সবকিছু সেম, মাঝে মধ্যে কনফিউজ হয়ে যেতে হয় যে আসলে কোনজন কে। তাহলে সেক্ষেত্রে এই যে যদি একই রকম হয়, তাহলে দুইটা নাইট্রোজেন অ্যাটম যখন বন্ধন গঠন করে, তখন দুইজনের শক্তি যদি সমান হয়, সেক্ষেত্রে শেয়ার করা ইলেকট্রন দুইজনের মধ্যে ইকুয়ালি থাকবে। তাহলে এই যে মলিকুলটা, এটাকে বলা হবে নন পোলার অ্যাটম। আর যদি দুইটা ভিন্ন ধরনের অ্যাটম যুক্ত হয় একটা মলিকুলের মধ্যে, যেমন ওয়াটারের কথা বললাম, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুইজনের শক্তি সামর্থ্য ভিন্ন, এ কারণে ইলেকট্রন গুলো দুইজনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না। আবার নাইট্রোজেন মলিকুল অথবা হাইড্রোজেন মলিকুল অথবা অক্সিজেন মলিকুল, এরকম যে মলিকুল গুলো আছে, এদের মধ্যে কি হয়, যখন বন্ধনটা একই ধরনের দুই বন্ধুর মধ্যে হচ্ছে, তখন শেয়ার করাটা exactly similar or exactly equal হয়, so that they can be considered as non polar. তাহলে এই যে নন পোলার অ্যাটম দিয়ে যদি কোনো একটা মলিকুল হয়, তাহলে সেক্ষেত্রে এই মলিকুল গুলোকে বা এই গ্যাসটাকে তখন আমরা আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করতে পারবো। ওকে, আর কি আছে, তাহলে এই যে আমরা অলরেডি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসেস কথা সবগুলো কিন্তু মোটামুটি বলা হয়ে গেছে। দেখো, গ্যাসেস এক্সপ্যান্ডস টু ফিল এনি কন্টেইনার, যে মানে তুমি যতটুকু গ্যাস রাখো না কেন, সে ছোট কন্টেইনারে রাখো অথবা বড় কন্টেইনারে রাখো, যতটুকু গ্যাসই রাখবা, তো সেটা মানে পুরো কন্টেইনার, আমি যদি এই রুমের মধ্যে কোনো একটা জায়গায় একটা সেন্টের বোতল খুলে রাখি, তাহলে কি হবে, কিছু সময় পরে একদম সব জায়গায় ওই সেন্টের গন্ধটা পাওয়া যাবে। অবশ্য খুব অল্প সময়ের জন্য বা অল্প পরিমাণে একটু রেখে দিলে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটটা মানে হয়তোবা গন্ধটা আমরা টের পাবো না, এরকমও হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি মলিকুল গুলো, ওই গ্যাসিয়াস মলিকুল গুলো সব জায়গায় ইকুয়ালি ছড়িয়ে পড়বে। ইট উইল টেক সাম টাইম, বাট the gases expand to fill any container, তুমি যে কন্টেইনারে রাখবা না কেন, তবে ওই যে একটা কথা বলেছি যে 12 লিটারের গ্যাসকে তুমি ওই 1 লিটারের প্লাস্টিকের বোতলে এটা রাখতে পারবা না। কারণ কি, এই যে কন্টেইনার প্লাস্টিকের বোতলের যে ইলাস্টিসিটি অথবা এর যে সহন ক্ষমতা, যত প্রেসার সহ্য করতে পারবে, তত প্রেসার, তার থেকে অনেক বেশি প্রেসার কিন্তু ওই যে 12 লিটার গ্যাসের বা 12 কেজি গ্যাসের অনেক বেশি থাকে। সে কারণে তুমি চাইলে ওটার মধ্যে এই 12 লিটার গ্যাস রাখতে পারবা না। তবে যদি তুমি অল্প একটু গ্যাস নিয়ে অনেক ছোট একটা কন্টেইনার আবার অনেক বড় একটা কন্টেইনার নাও, ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ দ্য আইডিয়া দ্যাট ইউ ক্যান ডিস্ট্রিবিউট অর all the gas molecules fill the whole container, সেটা ছোট হোক বা বড় হোক।
তবে অনেক বেশি পরিমাণে গ্যাসকে তুমি চাইলে খুব সহজেই একটা ছোট কন্টেইনারে রাখতে পারো না, কারণ তখন প্রেসারটা এত বেশি হবে যে কারণে ওটা নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। ওকে, র্যান্ডম মোশন নো অ্যাট্রাকশন, যেটা অলরেডি বলেছি আমরা লাস্ট ক্লাসে, যে এরকম কয়েকটা অ্যারো দিয়ে দেখাইছিলাম যে সেটা এর কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোন ভাবে, যে কোনো ভাবে উপরে নিচে ডানে বামে সব দিকে এটা মলিকুল গুলো মুভ করতে থাকে। তারপরে গ্যাসেস আর ফ্লুইডস, মানে ফ্লুইডস বলতে কি, যে লিকুইডের কথা বলো, লিকুইডটা কি হয়, তুমি যদি একটা জায়গায় রাখলা, যখন আমরা মাঝে মধ্যে দেখবা যে ওই কোনো জায়গায় একটু পানি পড়লো, সেই পানিটা এরকম আঁকাবাঁকা পথে পথে যে জায়গা মানে নিচু ঢালুর দিকে যাচ্ছে, এর মানেটা কি, মানে ওই পানিটা সেই পথেই যাবে যেই পথে গেলে তার মিনিমাম এনার্জি হয়, যে যেখানে উঁচু আছে সেখানে কিন্তু পানিটা যাবে না। তো কিভাবে হবে, যে কোনো জায়গায় পানি পড়লে সেই পানিটা যেই পথে অথবা যেই ডিরেকশনে তার ঢালু আছে ঠিক ওই পথেই যাবে। তার মানে কি, তুমি যদি একটা সরু ছিদ্র করো, সেই ছিদ্র দিয়ে ওই লিকুইডটা পাস করবে, গ্যাস মলিকুল গুলো ঠিক একই ভাবে যে দিকে পথ পাবে সেই দিকে বের হবে। যেমন আমাদের এই যে মাঝে মধ্যে কি হয় যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, তো এটা কি সরাসরি কোনো ছিদ্র এসে থাকে না। যখন আমরা মাটির ভিতরে বলি যে পৃথিবীর ভিতরে অনেক উত্তপ্ত লাভা আছে, সেই লাভাগুলো কি হয়, যে লাভা বা গ্যাস, উত্তপ্ত গ্যাস আছে, সেই গ্যাসগুলো ওই কন্টিনিউয়াসলি বের হওয়ার জন্য ধাক্কাধাক্কি করছে। তো এই যে ধাক্কাধাক্কি করার ফলে তো যে জায়গাটায় ছিদ্র পাবে অথবা যে জায়গায় ফাটল পাবে ঠিক সেই জায়গা দিয়ে বের হবে। এটার জন্য কোনো সরাসরি একটা পাইপ দরকার নাই, জাস্ট যে কোনো দিকে, তাহলে এটা ফ্লো করতে পারে এট এনি ডিরেকশন। সো উই ক্যান কনসিডার গ্যাসেস আর লাইক অ্যাজ ফ্লুইডস। আচ্ছা, তো নো অ্যাট্রাকশন সে কথাটা বলছি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে নো অ্যাট্রাকশন। তারপরে গ্যাসেস হ্যাভ ভেরি লো ডেনসিটিস, এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই যে গ্যাসগুলোর ডেনসিটিটা খুব কম। তো ডেনসিটি যদি খুব কম হয় তার মানে কি, আমরা এতক্ষণ যে রিয়াল গ্যাস কিভাবে আইডিয়াল গ্যাস হিসেবে কাজ করতে পারে সে কথা বলেছি। নো ভলিউম আর লটস অফ এমটি স্পেস, মানে একটা কন্টেইনারের ভিতরে যদি অল্প মলিকুল থাকে, অল্প সংখ্যক 10টা বা 20টা যদি মলিকুল থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই গ্যাসের পার্টিকেল সাইজ টোটাল কন্টেইনারের ভলিউমের তুলনায় খুবই কম। তাহলে বাকি যে জায়গাটা আছে অলমোস্ট এভরিহোয়ার এমটি, মানে যে জায়গায় আছে প্রায় সব জায়গাটাই ফাঁকা। তাহলে নো ভলিউম আসলে কনসিডার করা হয়েছে যে এই যে ওই গ্যাসগুলোর ক্ষেত্রে এর কোনো ভলিউম নাই, বা মোস্ট অফ দ্য কেস আর ভলিউমস আর এমটি। ওকে, তারপরে ওটা দরকার নাই, অলরেডি আমি বলে ফেলেছি। আচ্ছা, গ্যাসেস ক্যান বি কম্প্রেসড, এটাকে এই যেহেতু এর কোনো ভলিউম থাকে না অথবা অনেকগুলো মানে অল্প সংখ্যক মলিকুল অনেক জায়গা জুড়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি যদি একটু চাপটা বাড়াও, চাপ বাড়ালে কি হবে, এই যে এই মলিকুলটাকে, এইখানে যত সংখ্যক মলিকুল আছে ঠিক ওই একই সংখ্যক মলিকুলই তোমার এখানে আছে, তুমি কি করলা, শুধুমাত্র এই পিস্টন দিয়ে বা একটা ব্যবস্থা করে যে চাপটা শুধু উপরের থেকে চাপ বাড়িয়ে দাও, সেক্ষেত্রে এই মলিকুল গুলো কি হবে, ওই যেহেতু এর মাঝে যে গ্যাপ গুলো ছিল সেই গ্যাপ গুলো ফিল আপ হয়ে যাবে। তো ফিল আপ হয়ে অথবা গ্যাপ গুলো কমে যাবে, কমপ্লিটলি ফিল আপ হবে না হয়তোবা, তো এই গ্যাপ গুলো আস্তে আস্তে কমে যাবে, বা এই যে মাঝে যে স্পেস গুলো ছিল সেই স্পেস গুলো কমে গিয়ে মলিকুল গুলো এখানে এসে হলো। তাহলে সেক্ষেত্রে গ্যাস ক্যান বি কম্প্রেসড, কম্প্রেস করলাম। তারপরে কি, নো ভলিউম লট অফ এমটি স্পেস, তা বলেছি গ্যাসেস আন্ডারগো ডিফিউশন এন্ড ইফিউশন। সেটা হলো কি, যে ডিফিউশন ইফিউশন হচ্ছে, আমি একটু আগে বললাম যে যদি আমরা কোন রুমের কোন একটা জায়গায় একটা সেন্টের বোতল খুলে রাখি অথবা আতরের বোতল খুলে রাখলে সেক্ষেত্রে তোমরা কি করবা, যে রুমের অন্য সাইড থেকে বা অন্য প্রান্ত থেকেও কিন্তু আমরা এই যে গ্যাসের সেন্টের গন্ধটা ফিল করতে পারবো। কেন, কিভাবে, কারণ হলো ওই যে সেন্টের বোতল, সেখানে গ্যাসের যে এগুলো ওই সেন্টের যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলোর ঘনত্বটা অনেক বেশি ছিল। তো অনেক বেশি থাকার কারণে সেক্ষেত্রে এর পাশে এই যে এটা মনে করো একটা কন্টেইনার, যে একটা সেন্টের বোতল অথবা আতরের বোতল যাই খুলে রাখো, তাহলে এইখানে মলিকুল গুলোর ঘনত্বটা অনেক বেশি, বেশি থাকার কারণে যখন তুমি কন্টেইনার ঢাকনাটা খুলে রাখছো, খুলে রাখলে কি হবে,
এখান থেকে আস্তে আস্তে মলিকুল গুলো এই যে বাইরে ছড়িয়ে পড়বে, কারণ এই জায়গাটায় ইনিশিয়ালি প্রাথমিকভাবে কোনো মলিকুল, এই যে সেন্টের মলিকুল এখানে থাকে না। তাহলে কি, তার মানে এখানে ঘনত্বটা অনেক বেশি আর এখানে ঘনত্ব খুব কম। তো ঘনত্ব কম থাকার কারণে তখন কি হবে, সবসময় কি হয় যে ঘনত্ব দুই রকমের ঘটনা তোমরা জানো, যে একটা হলো ব্যাপন আর একটা হলো অবিশ্রবণ। ব্যাপন মানে ডিফিউশন, তার ডিফিউশন যেটা, তাহলে কি হবে, অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে মলিকুল গুলো স্বতঃস্ফূর্ত ভাবে স্পন্টেনিয়াসলি হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লো কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে মলিকুল গুলো ডিস্ট্রিবিউট হবে। সো ইন দ্যাট কেস, তাহলে এইখানে যদি আমাদের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে বা ঘনত্বটা যদি বেশি থাকে, তাহলে এই মলিকুল গুলো স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে এই হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লো কনসেন্ট্রেটেড এরিয়ার দিকে বের হবে বা ছুটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে রুমের এক প্রান্ত, যদি এইটা যদি মনে করি, এই যে আমার ডিসপ্লেটাকে একটা রুম কনসিডার করি, তাহলে এইখানে তুমি এই বস্তুটা রাখলা, তাহলে প্রথমে কি হলো, এই জায়গায় কিছু মলিকুল ছড়িয়ে পড়লো, তারপরে কি হবে, ওই মলিকুল গুলো রুমের সব জায়গায় একইভাবে ছড়িয়ে পড়বে। কারণ কি, ইনিশিয়ালি এই দিকে এই দূরের দূরের যে প্রান্তগুলো ছিল অথবা দূরের জায়গাগুলো, সেখানে ঘনমাত্রা খুবই কম ছিল, ঘনমাত্রা খুবই কম বা ছিলই না, নেগলিজিবল অথবা জিরো। তো সেক্ষেত্রে কি হবে, এইখানের কাছাকাছি অঞ্চলের ঘনমাত্রা অনেক বেশি হবে। তো ঘনমাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে বাকি এই মলিকুল গুলো যে জায়গায় কম ঘনমাত্রা আছে সেই জায়গায় ছড়িয়ে পড়বে। সো দিস ইজ দ্য ডিফিউশন। আর অবিশ্রবণের কথা আমরা এখন না বলি, যাই হোক, তাহলে ডিফিউশন হতে পারবে, গ্যাসেস ক্যান আন্ডারগো ডিফিউশন এন্ড ডিফিউশন। আর হলো কি আছে, র্যান্ডম মোশন, যেটা অলরেডি বলেছি, মলিকুল গুলো সব দিকে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই। আর গ্যাস প্রপার্টিজ ক্যান বি মোর। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে যাই যে আমরা আদর্শ গ্যাসের বা গ্যাসের সূত্রগুলো, যে আমরা বিভিন্ন প্রপার্টি জানি গ্যাস মলিকুলের ক্ষেত্রে, চাপ, তাপমাত্রা, তারপরে ভলিউম আর নাম্বার অফ মোলস। এই যে যে কতগুলো টার্ম আছে, এই টার্মগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি। গ্যাস প্রপার্টিজ ক্যান বি মডেলড ইউজিং ম্যাথ। মডেল ডিপেন্ডস অন এই যে কয়েকটা টার্ম আছে, ভলিউম, টেম্পারেচার, প্রেসার এন্ড অ্যামাউন্ট অর নাম্বার অফ মোলস। তাহলে দেখি যে এখানে আমাদের এই হলো, মনে করো একটা, এনি প্রবলেম? আচ্ছা আচ্ছা, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এটা হলো এই স্লাইডের মধ্যে আছে, সাউন্ড আছে। আচ্ছা, এইটা সাউন্ডটাকে আমি অফ করে দেই। অফ, কোথায় গেল? ও মা, এ একদম প্রথমে চলে গেছে। ও কত দূর। আচ্ছা, এখানে ছিলাম। এইখানে একটা আছে, কিন্তু সাউন্ডটাকে আমি করতে পারছি না। আচ্ছা, পজ কোথায়? এনিওয়ে, তাহলে এখানে আমাদের কয়েকটা টার্ম নিলাম। যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারের কথা বলি, এক কনস্ট্যান্ট টেম্পারেচারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি কোনো একটা গ্যাসের প্রেসার বাড়ানো হয়, তার মানে আমরা এরকম করে দেখি, যদি একটা গ্যাসের প্রেসার বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে এই যে প্রেসারটাকে ইনক্রিজ করা হলো, তাহলে ভলিউমটা কমে যাবে। তার মানে কি, যে টেম্পারেচার কনস্ট্যান্ট আর প্রেসার যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে তার ভলিউম কি হবে, কমে যাবে। তো এই যে ইকুয়েশনটাকে এরকম করে, প্রেসার বেশি, ভলিউম কম, টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা হলো কি, প্রেসার প্রপোর্শনাল টু 1/v অথবা প্রেসার ভলিউমের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে যা দেখতে পাচ্ছি, যে কোনো একটা গ্যাসের যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এবং প্রেসার মানে ভলিউম প্রেসারের ব্যস্তানুপাতিক অথবা প্রেসার ভলিউমের ব্যস্তানুপাতিক, উল্টো ভাবে বলো, জাস্ট ভি প্রপোর্শনাল টু 1/v অথবা
পি প্রপোর্শনাল টু 1/2, আচ্ছা পি প্রপোর্শনাল টু 1/v, উল্টা বললে হয়। তাহলে সেক্ষেত্রে এই যে সূত্রটা, সেক্ষেত্রে যদি প্রেসারটাকে বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে ভলিউম কমে যাবে। আর এরপরে আছে কি, যদি আবার একই অবস্থা হয় তো সেই এরপরে আছে কি, প্রেসার কমাও, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে ভলিউম বেড়ে যাবে। তাহলে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। আচ্ছা, তারপরে আরো আছে কি, ইসের ক্ষেত্রে, এই চার্লসের ক্ষেত্রে যদি কোনো একটা গ্যাসের চাপ, যদি চাপ নির্দিষ্ট থাকে, হ্যাঁ, কোনো একটা গ্যাসের চাপ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আচ্ছা, যদি কোনো একটা গ্যাসের প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে তার ভলিউম, টেম্পারেচার যদি বাড়াও তাহলে ভলিউমটা বাড়বে। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে। তা এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে এভাবে লিখলে ভালো হতো, ভি প্রপোর্শনাল টু 1/p আর ভি প্রপোর্শনাল টু 1/t। তাহলে আমরা লিখতে পারি কি, ভি প্রপোর্শনাল টু t/p, এরকম করে লেখা যেত আর কি। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন করলে সেক্ষেত্রে পাই কি, পিভি প্রপোর্শনাল পি অথবা পিভি ইকুয়াল আর টি, এরকম করে। তাহলে সেক্ষেত্রে এখন যদি প্রেসার এবং টেম্পারেচার থাকে, হ্যাঁ, প্রেসার এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে যে কোনো একটা কন্টেইনারে নির্দিষ্ট সংখ্যক ভলিউম থাকবে, মলিকুলস থাকবে। তাহলে সেটা হলো আসলে যে কত সংখ্যক মলিকুল থাকবে, তা আমরা ওই যে এসের গেলুসাকের সূত্র দিয়ে এন সংখ্যক বা 1 মোল বস্তু এরকম, সেটা আমরা এত কিছু ডিটেইল যাচ্ছি না। তো যাই হোক, তাহলে এখন তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, যে ইলাস্টিক। আমি তোমাদের গত ক্লাসে যখন কাইনেটিক এনার্জি থিওরি পড়াইছিলাম, যে কাইনেটিক মলিকুলার থিওরি, তখন বলেছিলাম কি যে এই মলিকুল গুলো, প্রত্যেকটা মলিকুল কি করবে, তার পার্শ্ববর্তী মলিকুল অথবা ওয়ালের সাথে ইলাস্টিক কলিশন হবে। তার মানে কি, একটা ধাক্কা থেকে গেলে, দুইটা মলিকুল যদি ধাক্কা খায়, তাহলে সেই ধাক্কাটা এক্স্যাক্টলি ইকুয়াল, মানে এই যে নিউটনের যে সূত্র ছিল থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, তাহলে ঠিক এখানেও একই রকম, যে একটা মলিকুল যদি আরেকটা মলিকুলের সাথে ধাক্কা লাগে, তাহলে সেক্ষেত্রে সেই মলিকুল দুইটা ইলাস্টিক, মানে যে ধাক্কা লাগবে, যে বলে অথবা যে গতিতে ধাক্কা লাগবে, ঠিক একই গতিতে এবং সমান ভরবেগে হয়তো বা বিপরীত দিক অথবা যে কোনো দিকে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার সবসময় সমান হবে, বা কলিশনটা ইলাস্টিক হবে। মানে আমরা ইলাস্টিকের কথা তোমাদেরকে রাবার পড়াইছিলাম অন্য ক্লাসে, অন্য তোমাদের সিনিয়র ব্যাচের ক্ষেত্রে, তো সেখানে ইলাস্টিক শব্দটা ব্যবহার করেছি। তাহলে এক্স্যাক্টলি মানে কি, এই যে আমাদের এখন মাস্ক আছে, এই যে মাস্কটা, এই যে মাস্কের যে ফিতাটা, এটা রাবারের তৈরি, তাই না, এটাও কিন্তু ইলাস্টিক। আচ্ছা, ইলাস্টিক মানে কি, এই দেখো আমি এতটা স্ট্রেস করলাম, ছেড়ে দিলাম, আবার ঠিক একই লেন্থ চলে আসলো। তাহলে এই যে যে অবস্থাটা, তাহলে এই যে প্রপার্টি, এটা হলো ইলাস্টিসিটি। হ্যাঁ, তাহলে এই প্রপার্টি ইলাস্টিসিটি, আর এই ম্যাটেরিয়ালটা হলো ইলাস্টিক। আচ্ছা, তাহলে যতটুকু পরিমাণ কি করা হবে, মানে যে বলে অথবা যে শক্তিতে ও ধাক্কা দেবে কাউকে অথবা একটা ধাক্কা খাবে, ঠিক তত বিপরীত এক্স্যাক্টলি ইকুয়াল এরকম করে হবে। তাহলে সেক্ষেত্রে এইরকম যে কলিশন গুলো, সেই কলিশনটাকে আমরা ইলাস্টিক বলতে পারি। তাহলে দেখো, এই যে দুইটা মলিকুল, এইটা ধাক্কা লাগলো, তাহলে সেক্ষেত্রে এটা কি হলো, এক্স্যাক্টলি অন্য ডিরেকশনে অথবা সেই সেম ডিরেকশনে, যে কোনো দিকে যাক না কেন, যে গতিতে অথবা যে ভরবেগে মলিকুল দুইটা একটা আরেকটার সাথে ধাক্কা লাগলো, তারা ঠিক ততটুকু বা সেম ডিস্টেন্স আবার ব্যাক করে চলে গেল। তাহলে এইটা যে ধাক্কাটা হলো, এটা হলো ইলাস্টিক। এরপরে আরেকটা দেখো, এই যে একটা ওয়ালের সাথে ধাক্কা খেলো, এটা এই ওয়ালের থেকে গেল, তাহলে এই মলিকুলটা আর ফিরে ব্যাক করে আসলো না, তাহলে এটা হলো ইন ইলাস্টিক। তাহলে এই যে দুইটা মলিকুল যদি সমান বা যদি একই পরিমাণ ভরবেগ, মানে ঘর্ষণের আগে অথবা ধাক্কার আগে যে পরিমাণ ভরবেগ ছিল, ধাক্কার পরেও যদি ঠিক একই পরিমাণ ভরবেগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইলাস্টিক বলতে পারি। আর যদি সমান না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে ইনইলাস্টিক বলতে পারি। তার মানে এই যে এই আমরা ইসের কথা বলেছি, এইটাকে যদি তুমি টেনে এমন অবস্থায় নিয়ে যাও, টেনে একদম ছিঁড়ে ফেলো,
তাহলে কিন্তু সেক্ষেত্রে আর ওটা ইলাস্টিক থাকবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে মানে এত বেশি পরিমাণ তুমি স্ট্রেস করছো, স্ট্রেস করতে 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 তার লিমিট হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আর এটা ইলাস্টিক থাকবে না। ওকে, তাহলে ওই একই জিনিস আমরা দেখাইছি এখানে, আরো একটা এক্সাম্পল আছে, আমি কার্সর করি। আচ্ছা, তাহলে ইলাস্টিক কলিশন, এটা ধাক্কা দিল, একে ধাক্কা দেওয়ার পরে এটা প্রথমে এটা স্থির ছিল, হ্যাঁ, এই যে প্রথমে এই মলিকুলটা স্থির ছিল, তাহলে আবার একটু দেখাই, তাহলে এই যে মলিকুলটা স্থির আছে, এখন এই মলিকুলটা যে ভরবেগে এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছে, ঠিক তত ভরবেগে এই মলিকুলটা দূরে সরে যাচ্ছে আর এইটা জায়গায় স্থির হয়ে যাচ্ছে। তার মানে কি, এটাও কিন্তু এক ধরনের ইলাস্টিক কলিশন, যে এরকম করে দেখো, এই যে মলিকুলটা ধাক্কা দিল, যে ভরবেগে ধাক্কা দিল ঠিক সেটা ততটুকু এরকম চলে গেল। ওকে, এটা হলো V1। এরপরে ইনইলাস্টিক, এটা কি হবে, দুইটা দুই দিক থেকে আসলো, পরেরটা দেখো, হ্যাঁ এটা স্থির হলো, এখন এটা সরে গেল দুইটা দুই দিকে, তো দুইটা দুই দিকে সরে গেল, তার মানে কি, যে এটা ইকুয়ালি গেল না, এটা স্থির ছিল, এটা স্থির ছিল, এটা এসে ধাক্কা দিল, তারপরে এটা সমানভাবে মুভ করলো না। আচ্ছা, যাই হোক, তাহলে সেক্ষেত্রে ইলাস্টিক ইনএলাস্টিক এই দুইটা টার্ম সম্পর্কে তোমরা বুঝতে পারলা। তো এই যে কাইনেটিক মলিকুলার থিওরির একটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাইতে চেয়েছিলাম লাস্ট ক্লাসে, তো সেটা দেখো এখানে, যে এই দেখো কন্টিনিউয়াসলি এইভাবে তার প্রত্যেকটা মলিকুলের সাথে, একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে ধাক্কা লেগে লেগে, শুধু মলিকুল না, এর ওয়ালের সাথেও কিন্তু কন্টিনিউয়াসলি ধাক্কা খাচ্ছে এবং র্যান্ডমলি, র্যান্ডম মোশন। তাহলে এই যে কন্টিনিউয়াস, এটা কার সাথে কখন ধাক্কা লাগছে, এবং ধাক্কা লাগলেও কিন্তু তার কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা বলেছি এটা ইলাস্টিক। তা ইলাস্টিক তার মানে কি, যে যে বেগেই ধাক্কা লাগুক না কেন, এর সাথে কারোর সাথে কোনো ইন্টারেকশন নেই। ধাক্কা, একজনকে ধাক্কা মারলেও সে যে গতিতে থাকবে, ধাক্কা না মারলেও ঠিক একই গতিতে থাকবে। তার মানে এই মলিকুল, একটা মলিকুল আর একটা মলিকুলকে ধাক্কা দিলে তার গতির কোনো পরিবর্তন হচ্ছে না, বা ওয়ালের সাথে ধাক্কা লাগলেও তার গতির কোনো পরিবর্তন হচ্ছে না, কন্টিনিউয়াসলি র্যান্ডমলি যে কোনো দিকে মলিকুলগুলো মুভ করছে। ওকে, তাহলে এখন আমরা চলে যাই এখন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আমরা পিভি ইকুয়াল এনআরটি, এই যে আইডিয়াল গ্যাস সমীকরণটা পড়েছি, বা এখন পড়লাম না, বা এই যে শুধু আমি গ্যাসের সমীকরণগুলো পিভি এর সাথে, পি এর সাথে বি এর ভলিউমের সম্পর্ক, অথবা পিভি ইকুয়াল আরটি এরকম করে, অথবা পিভি ইকুয়াল এনআরটি, যে সূত্রটা তোমরা অলরেডি জানো। তাহলে এই যে হলো আইডিয়াল গ্যাসের সমীকরণ, কিন্তু আমি বলেছি যে আইডিয়াল গ্যাস বলে কিছু নেই, তো সেক্ষেত্রে যে ওখানে বলা ছিল প্রত্যেকটা মলিকুল এর মধ্যে কি হচ্ছে, দ্য আইডিয়াল গ্যাস ল treats the molecules of gas as point particles with perfectly elastic collisions। ভালো কথা, যে একটা মলিকুল আর একটা মলিকুলকে যত জোরেই ধাক্কা দেখ না কেন, তাতে কিন্তু তার গতির বা ভরবেগের কোনো পরিবর্তন হবে, তার মানে এটা হলো ইলাস্টিক ধরা হয়েছে। দিস ওয়ার্কস ওয়েল ফর ডাইলিউট গ্যাসেস ইন মেনি এক্সপেরিমেন্টাল সার্কামস্টান্সেস। মানে যদি খুব অল্প সংখ্যক মলিকুল কোনো একটা বড় কন্টেইনারে নেওয়া হয় এবং ভেরি লো প্রেসার আর হাই টেম্পারেচার, এইরকম যদি সিচুয়েশন হয় কোনো একটা গ্যাসের, তাহলে আমরা বলতে পারি এইটা, এই ফর্মুলাগুলো কাজে লাগতে পারে, পিভি ইকুয়াল এনআরটি। কিন্তু বাট গ্যাস মলিকুলস আর নট পয়েন্ট ম্যাসেস, গ্যাস মলিকুল গুলো কিন্তু একদমই পয়েন্ট বা নেগলিজিবল ম্যাসের নয়, এন্ড there are circumstances where the properties of the molecules have an experimentally measurable effect। কিছু কিছু মলিকুল আছে যেগুলোর ভলিউম অথবা ম্যাস, এটাকে আমরা কোনোভাবে নেগলেক্ট করতে পারি না, কারণ এগুলো অনেক বেশি ম্যাস থাকে এবং অনেক বড় ভলিউম থাকে। এ মডিফিকেশন অফ দ্য আইডিয়াল গ্যাস ল, তাহলে আইডিয়াল গ্যাসের যে সূত্র পিভি ইকুয়াল এনআরটি, এই সূত্রটাকে আমাদের তখন মডিফাই করার দরকার হয়, কারণ আমরা কাইনেটিক মলিকুলার থিওরিতে যে পোস্টুলেট গুলো অথবা যে কনসেপ্ট গুলো কনসিডার করে নিয়েছি, সেইগুলোর থেকে যদি আমাদের ডেভিয়েট হয়, তাহলে আমাদের সূত্রটাও কিন্তু একটু ডেভিয়েশন হবে অথবা পরিবর্তন হবে। সো সেই পরিবর্তনটা কিভাবে করা যায়, এ মডিফিকেশন অফ দ্য আইডিয়াল গ্যাস ল ওয়াজ proposed by Johannes D. van der Waals in 1873। মানে এখন থেকে 150 বছর আগে, এখন থেকে 150 বছর আগে এটা গেলুসেফ, এই যে সরি ভ্যান ডার ওয়ালস এই সূত্রটাকে ই করে,
to take into account molecular size and molecular interaction forces. যে একটা গ্যাসের মলিকুলের মধ্যে যে মলিকুলগুলোর সাইজ এবং তার ইন্টারেকশন এটা একটাকে আরেকটা আকর্ষণ করে কিনা এই বিষয়গুলো যদি কনসিডার করা হয় তাহলে কনসিডার করে যদি ইকুয়েশনটা তৈরি করা হয় দেন আমরা এই রকম একটা ইকুয়েশন পাবো। আমরা জানি কি পিভি ইকুয়াল এনআরটি। এখন আমি তোমাদেরকে একটা ইকুয়েশন বললাম, এই ইকুয়েশনটা এখান থেকে তুমি আসলে পিভি ইকুয়াল এনআরটি সমীকরণটা বের করতে পারো কিনা। যদি আমি বলে দেই এই যে একটা কনস্ট্যান্ট, এই একটা কনস্ট্যান্ট বি আর একটা কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্ট টার্ম আমি এখানে বললাম, যদি এই দুইটা টার্মকে আমরা ক্লোজ টু জিরো, ক্লোজ টু জিরো বলতে একদম জিরোই ধরে নাও, যে জিরোর কাছাকাছি, তার মানে এর দুইটা টার্ম আমি বলেছি, একটা হলো সাইজ, এখানে যে সাইজ অফ দ্য মলিকুল এন্ড দ্য ইন্টারেকশন, যে কোনো একটা মলিকুলের সাইজ অফ দ্য মলিকুল আর ইন্টারেকশন, এই দুইটা টার্ম, একটা কনস্ট্যান্ট হলো আমি অ্যাড করছি সাইজের সাপেক্ষে, আর একটা হলো ইন্টারেকশন বা আকর্ষণ শক্তি। তাহলে এই আকর্ষণ আর যে সাইজ এটা যদি নেগলিজিবল হয়, আকর্ষণ শক্তি এটা যদি একদম জিরো হয়, তারপরে যার যদি সাইজ যদি জিরো হয়, জিরোর বা জিরো কাছাকাছি বা জিরো হয়, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায় আমরা একটু হিসাব করে দেখি। এইটাকে যদি আমি জিরো ধরি তাহলে এই পুরো টার্মটাই তো জিরো হয়ে যায়, তাই না? a ইন্টু এন বাই ভি, তার মানে জিরো ইন্টু দিস টার্ম, তাহলে বিকাম জিরো। তারপরে এই বি টার্ম সেটাও জিরো হয়, আমি বলে দিলাম। তাহলে এইটা যদি জিরো হয় তাহলে এইটা জিরো আর এইটা জিরো, তাহলে থাকছে কি, এখানে থাকছে পি আর এখানে থাকছে ভি বাই এন। তাহলে ভি বাই এন যদি হয় তাহলে এই টার্ম থাকে না, তাহলে পি ইন্টু ভি, আর এই এনটা আছে নিচে, তাহলে এনটা যদি নিচে থাকে তাহলে আমরা এই পাশে ডান পাশে নিয়ে গেলে এন আর টি লিখতে পারি কিনা। তাহলে এই যে ইকুয়েশনটা এখানে দেখো, আমরা এইখানে দুইটা নতুন কনস্ট্যান্ট টার্ম অ্যাড করেছি, যে আইডিয়াল গ্যাসের সমীকরণকে যদি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, দেন we have to consider two extra constant terms a and b, and it will follow this equation. The constants a and b have positive values and are characteristics of individual gas. একটা এই যে কনস্ট্যান্ট দুইটা, এই কনস্ট্যান্ট দুইটা সব সময় ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য ভিন্ন ভ্যালু হবে। তো এটা কোনো নির্দিষ্ট গ্যাসের মানে সবগুলো গ্যাসের জন্য কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু না, যে এটা প্রত্যেকটা আলাদা গ্যাসের জন্য আলাদা আলাদা ভ্যালু হবে। সো দ্য কনস্ট্যান্ট, কারণ কি আমরা বলেছি প্রত্যেকটা গ্যাসের মলিকুলের ভর বা সাইজ আলাদা, যে কারণে কনস্ট্যান্ট টার্মটাও কিন্তু আলাদা হবে। আবার প্রত্যেকটা গ্যাস মলিকুলের মধ্যে আকর্ষণ শক্তি সমান নয়, সো সে কারণেও কিন্তু তাদের আকর্ষণ বা ইন্টারেকশন যে কথাটা বলেছি সেই টার্মটাও কিন্তু আলাদা হবে। বাট if we can include these two terms using this formula, then we can use or we can consider that the real gas can follow the equation for ideal gas. So the constant a and b have positive values and are characteristics of individual gas. The van der Waals equation of a state approaches the ideal gas law PV equal nRT as the values of the constants approaches zero. যে কথাটা অলরেডি বলেছি, যদি আমরা এই টার্মটাকে a এবং b এই দুইটা টার্ম জিরোর কাছাকাছি ধরি বা জিরো ধরি, then we can consider this equation becomes exactly equal to the ideal gas equation. The constant a provides a correction for the intermolecular forces. তাহলে এই যে টার্মটা, এই টার্মটা হলো আমাদের ইন্টারমলিকুলার ফোর্স, যে আমরা আইডিয়াল গ্যাসের জন্য ধরেছি কি যে এদের মধ্যে কোনো আকর্ষণ শক্তি থাকে না, গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো আকর্ষণ শক্তি থাকে না, কিন্তু বাস্তবে বা বাস্তব গ্যাসের মধ্যে তার মলিকুলগুলোর মধ্যে কিছু আকর্ষণ শক্তি থাকে, এবং সেই কারেকশনটা হলো এ, আর যেগুলোর মধ্যে আর বি কনস্ট্যান্ট ইজ দ্য কারেকশন ফর ফাইনাইট মলিকুলার সাইজ। আমরা ধরে নিয়েছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মলিকুলগুলোর সাইজ একদম নেগলিজিবল অর ক্লোজ টু জিরো,
বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে তার একটা মিনিমাম সাইজ আছে, তাহলে সেই সাইজের ভ্যালুটা হলো বি। তাহলে এই যে আকর্ষণ শক্তি এ এবং সাইজের কারেকশন এই বি, এই দুইটা টার্ম যদি আমরা ইনক্লুড করি, then we can consider the equation will follow the ideal gas equation, and the volume is one mole of the atoms or molecules। যাই হোক, তাহলে এই হলো আমাদের আইডিয়াল গ্যাসের সমীকরণটাকে মডিফাই করার বললে গ্যাসের ক্ষেত্রে কি জানি বললাম যে রিয়েল গ্যাসের জন্য এইভাবে আমরা মডিফাই করে বা বাস্তব গ্যাসের জন্য আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, এবং তখন বাস্তব গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। Okay, so this is the end of today's class. If you have any question or comments regarding this, then you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?